শপিং মলের ভেতরে ঢুকে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে এসে দাঁড়ালো বছর ৩৫-এর এক মহিলা। তারপর সোজা লিফটের দিকে এগিয়ে গিয়ে সুইচ টিপে অপেক্ষা করতে লাগলো। মহিলার চুলগুলো অবিন্যস্ত, মুখটা একটু যেন দুশ্চিন্তাগ্রস্ত ও ভয় মেশানো। শপিং মল খোলা থাকে রাত 8:30 অবধি। মহিলা তার বাঁ হাতের ঘড়িটার দিকে একবার তাকালো। রাত 8:10। মলে লোকজন খুব বেশি নেই। কেউ সেই মহিলাকে আলাদাভাবে লক্ষ্য করল না। লিফটটা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য, কিন্তু মহিলা সবার নজর এড়িয়ে ঢুকে গেল সেই লিফটের ভেতর। ভেতরে ঢুকে জামার পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করল সে। তাতে পরপর কয়েকটা সংখ্যা লেখা। মহিলা সেই সংখ্যাগুলো দেখে লিফটের একটা সুইচ টিপল। দরজা বন্ধ হয়ে লিফট ওপরে উঠতে লাগলো। একটু পরে একটা ফ্লোরে এসে লিফটের দরজা খুলে গেল। মহিলা কিন্তু বেরোলো না। ভীত চোখে আশেপাশে একবার দেখে নিল কেউ লিফটের দিকে এগিয়ে আসছে কিনা। না, কেউ নেই। সবাই নিজের মতো এদিক ওদিক ঘুরছে। কিছুটা নিশ্চিন্ত হয়ে মহিলা কাগজ দেখে আবার একটা সুইচ টিপল। লিফট এবার নিচে নামতে লাগলো। তারপর আবার একটা ফ্লোরে এসে দাঁড়ালো। আগের মতো এবারও মহিলা সন্ত্রস্ত চোখে চারপাশে দেখতে লাগলো। তার মুখে ভয়ের ছাপটা আগের চেয়ে বেশ স্পষ্ট। লিফটের দরজা আবার বন্ধ হয়ে গেল। বার কয়েক এরকম ওপর নিচ করার পর কাগজ দেখে মহিলা লিফটের 5 নম্বর সুইচটা টিপল। তার আঙ্গুল সামান্য কেঁপে উঠল সেই সময়টায়। লিফট ঘড়ঘড় শব্দে ওপর থেকে নিচে নামতে লাগলো। একটা ফ্লোর পেরোতেই মহিলার মুখের ভাব একটু একটু করে ভীত হতে লাগলো, যেন এক্ষুনি খারাপ কিছু একটা ঘটবে তারই প্রতীক্ষা করছে সে। তার আঙ্গুলগুলো একটু বেশি মাত্রায় ছটফট করতে লাগলো। হাঁটু দুটো বারবার কেঁপে উঠতে লাগলো। লিফট 5th ফ্লোরে এসে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই মহিলা আতঙ্কে লিফটের এক কোণায় সিটিয়ে গেল। তার চোখ লিফটের দরজার দিকে। দরজা দিয়ে একটা বছর 25-এর মেয়ে ঢুকে এলো লিফটের ভেতর। তার গায়ে হুডি জাতীয় একটা পোশাক, ক্যাপটা মাথার ওপর তোলা। ভিতরে ঢুকে সে লিফটের অন্য দিকটায় সরে দাঁড়ালো। তার মুখটা ভালো দেখা গেল না। লিফটের দরজা বন্ধ হতেই মহিলা কাগজ দেখে কাঁপা কাঁপা হাতে সুইচ টিপল। তার দৃষ্টি সেই মেয়েটার দিকে।
মাথা হেট করে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। লিফট আবার উপরে উঠতে লাগলো। স্ক্রিনে এক এক করে লেখা ফুটে উঠতে লাগলো 6, 7, 8। হঠাৎ একটা মৃদু শব্দ ভেসে এলো তার কানে। শব্দটা আসছে তার বাঁ দিক থেকে। যেদিকে মেয়েটা দাঁড়িয়ে আছে। শব্দটা অনেকটা হাসির মতো শোনালো। মেয়েটা যেন চাপা স্বরে হাসছে। মহিলা আতঙ্কে চোখ বুজে ফেলল। চোখ বোঝা অবস্থাতেই অনুভব করলো লিফটটা থামলো। তারপর দরজাটা খুলে গেল। হাসির আওয়াজটা ততক্ষণে থেমে গেছে। ধীরে ধীরে চোখ খুলল সে। তার মুখটা ইতিমধ্যে ভয় ফ্যাকাশে হয়ে গেছে। লিফটের বাইরে ঘুটঘুটে অন্ধকার, আলোর রেশ মাত্র নেই। মহিলা ধীরে ধীরে তার বাঁ দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে একটা ভয়সূচক শব্দ বেরিয়ে এলো। তার বাঁ দিকে কেউ নেই। সেই মেয়েটা উধাও। মনে মনে কিছু একটা বিড়বিড় করে মহিলা এগিয়ে গেল সামনের দিকে। দরজা দিয়ে বেরিয়ে সামনের দিকে পা রাখতেই তার শির দ্বারা বেয়ে একটা বরফের স্রোত নেমে গেল। তার বাঁ কাঁধে একটা হাত এসে পড়েছে পেছন থেকে। বরফের মতো ঠান্ডা একটা হাত। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি প্রত্যয়। আর আমি সুমিতেন্দ্র। থ্যাংক ইউ এতদিন ধৈর্য ধরে ওয়েট করার জন্য। কিন্তু শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। 221B হ্যারিসন রোডের গল্প এখন স্পটিফাই, গুগল পডকাস্ট, ব্রেকার, রেডিও পাবলিক এছাড়াও আরও অনেক পডকাস্ট প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। সৌভিক পোদ্দার দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে থাকে। বর্তমানে প্রেসিডেন্সি থেকে ম্যাথমেটিক্স নিয়ে মাস্টার্স করছে। মূলত 2018 সাল থেকে লেখালেখি শুরু। 2019-এ প্রেত পুরাণ নামক বইতে HP লাভক্রাফটের দ্য ক্যাটস অফ আলথার অবলম্বনে আলথারের বেড়াল গল্প প্রকাশ পেয়েছে। 221B হ্যারিসন রোড ইজ অলসো আ প্রাউড মেম্বার অফ বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক। এই পেজে অনেকগুলো চ্যানেল তাদের ভিডিওস মানে গল্প রেগুলার বেসিসে পোস্ট করে। আমাদের গল্প না থাকলেও তোমরা অন্যদের সুন্দর সুন্দর গল্প ওখানে গিয়ে চেক আউট করতে পারো। আমাদের মিডিয়া পার্টনার চিনে পডকা। চিনে পডকাই আমাদের এই গল্পটা প্রোভাইড করেছে এবং অসাধারণ থ্রিলিং কিছু বাংলা গল্প পড়তে তাদের ফেসবুক পেজ প্লিজ ভিজিট করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। আমাদের স্টুডিও পার্টনার নকটার্ন স্টুডিওস অ্যান্ড আ বিগ শাউট আউট টু শুভদীপ দা ওরফে গজাদা ফ্রম নকটার্ন, চ্যানেল ডিপার সায়েন্স। আর ওখানে রিসেন্টলি একটা নতুন ভিডিও ড্রপ করেছে, প্লিজ গো অ্যান্ড চেক। এটার লিঙ্কও ডেসক্রিপশানে আছে। অ্যান্ড অ্যাগেন অ্যানাদার শাউট আউট টু সৌমেনদা ফ্রম গল্পের জন্য চ্যানেল। সৌমেনদা এই গল্পে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে এবং আজই রাত 10টায় তার চ্যানেলে জ্যাকুয়েল অন্তুর লেখা ফরচুন নেভার লাইজ গল্পটা প্রিমিয়ার করছে। সো প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট আফটার সিইং দিস ভিডিও। আমাদের টাইটেল ট্র্যাকটা কম্পোজ করতে হেল্প করেছে রাজদীপদা। ওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। যারা মিউজিক ভালোবাসো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করো। কিন্তু গল্প শুরু করার আগে একটা ওয়ার্নিং।
প্লিজ ইউজ ইউর হেডফোনস অ্যান্ড প্রপারলি। এই দেখুন, আমি কথা বলতে বলতে আপনার ডান দিকে চলে গেলাম। আবার আমি ডান দিক থেকে বাঁ দিকে চলে গেলাম। এবার খুশি তো? ওই দেখুন আমার ফোনটা বাজছে ঠিক আপনার ডান দিকে। আবার দেখুন লাইটারটা নিয়ে ঠিক আপনার বাঁ দিকে প্রত্যয় কী করছে। আশা করি ব্যাপারটা আমরা ডেমনস্ট্রেট করতে পারলাম। যাই হোক, শুরু হচ্ছে সিজন 2 এপিসোড 1, সৌভিক পোদ্দারের লেখা গ্রাউন্ড ফ্লোর। লাইটস আউট। ঘুম আসছে না। ঘড়ির কাঁটা বেশ কিছুক্ষণ হলো 11টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো চোখে ঘুম নামেনি। গত আধ ঘন্টা ধরে ঘুম আনার ব্যর্থ চেষ্টা করে চলেছি কেবল। চোখ বন্ধ করলেও আপনা থেকেই তা খুলে যাচ্ছে, আর খুলতেই চোখের সামনে দেখতে পাচ্ছি নিশ্ছিদ্র অন্ধকার। সঙ্গে কানে ভেসে আসছে ঘড়ির এক টানা ক্লান্তিহীন টিক টিক শব্দ। শোবার সময় মাথার কাছে ফোনটা রেখেই শুয়েছিলাম। মাঝে মধ্যে স্ক্রিনটা অন করে সময়টা দেখে চলেছি। শেষবার যখন দেখেছিলাম তখন বাজে রাত 11:10। তারপরে আরও 10 মিনিট কেটে গেছে। শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। যে কোনো সময় পাশে রাখা ফোনটা বেজে উঠতে পারে, যেন তারই অপেক্ষা করছে এই ঘরের নীরবতা। একটা দম বন্ধ করা পরিবেশ ঘিরে ধরেছে আমায়। প্রবল উৎকণ্ঠা আর কৌতূহল মনের শেষ দরজা অবধি এসে থেমে গিয়েছে। আর তারা বেরোতে পারছে না। তাদের বেরোতে দিইনি আমি। প্রচণ্ড কৌতূহল আর অদম্য ইচ্ছে সত্ত্বেও বিছানায় শুয়ে আছি আমি। ঘরের বাইরে পা রাখিনি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু বেশ কিছুক্ষণ হলো মনে হচ্ছে ঘরের তাপমাত্রা বেড়ে গেছে। আমি বোধহয় ঘামছি। গা থেকে ছুঁড়ে ফেলে দিলাম লেপটা আর ধড়ফড় করে উঠে বসলাম। হিমাদ্রি এখন কি করছে? সৈকতেরই বা খবর কি? অনেকবার বারণ করেছিলাম ওদের, শোনেনি। কৌতূহল মেটাবার একটা দূরদমনীয় ইচ্ছা চেপে বসেছিল ওদের মনে। তাই আজকের দিনটাই বেছে নিল ওরা। কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট, এটা ওদের বলা না বলা সমান। একবার যেটা মনস্থির করবে সেটা ওরা করেই ছাড়বে। এখন মনে হচ্ছে সেদিন সৈকতের ঘরে আড্ডা দিতে না গেলেই বোধহয় ভালো হতো। সেদিন যদি আমরা না যেতাম তাহলে। কোলবালিশটার ওপর আরাম করে হেলান দিয়ে বসে সৈকত বলল, অকাল্ট রিচুয়ালের ওপর ঝোঁক আমার অনেক দিনেরই, কিন্তু কোনো দিনই সময় করে কোনোটা পালন করতে পারি। আগ্রহ থাকলেও এগুলোর জন্য একটা অন্য সমস্যা আছে। এই সব রিচুয়ালের জন্য যেসব উপাদান আর ব্যবস্থা লাগে সেগুলো পেতে গেলে টাইম মেশিনে করে মধ্যযুগে যেতে হবে। আর এখন যদি কোনো মতে ব্যবস্থা করেও ফেলি, পুলিশ জানতে পারলে 6 মাসের জন্য একেবারে শ্রীঘরে পাঠিয়ে দেবে। তাই নিজে থেকে করে দেখার সুযোগ পাইনি কোনো দিন। যা পড়েছি শুধু ওই বইয়ের পাতায় আর ইন্টারনেটে। পেন্টাগ্রামের নাম শুনেছিস? শেষের প্রশ্নটা সৈকত আমার দিকে তাকিয়ে করল। আমি মাথা নাড়লাম দুপাশে। এক ধরনের অকাল্ট রিচুয়াল। একটা বৃত্তের মধ্যে একটা পঞ্চভুজ এঁকে তার 5 কোণায় 5টা মোমবাতি জেলে বিশেষ কিছু নিয়ম মেনেই এই রিচুয়াল পালন করতে হয়। এর মাধ্যমে বিশেষ একজনকে আহ্বান জানানো হয়, যার কথা আমরা শুধু বইতে মিথ হিসেবে পাই। কে? আমি জিজ্ঞেস করলাম। লুসিফার,
সহজ ভাষায় বললে নরকের শয়তানকে। কোডেক্স গিগাস বা ডেভিলস বাইবেল বইতে যার একটা বিকট আকৃতির ছবি আঁকা আছে। বাইবেল মতে যত অপদেবতা আছে তাদের সকলের শ্রেষ্ঠ এই লুসিফার, মানে অ্যান্টিগড ভাবতে পারিস। ঈশ্বরের মতোই শক্তিশালী, কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী, যে মানুষকে পাপ করতে প্ররোচিত করে। এই পেন্টাগ্রাম রিচুয়ালের মাধ্যমে সেই লুসিফারকে আহ্বান জানিয়ে তার থেকে ইচ্ছে মতন বর বা দাবি মিটিয়ে নেওয়া যায়। তবে ব্যাপার হলো, শয়তান এমনি এমনি সেই দাবি মেটাবে না, বদলে সে একটা স্যাক্রিফাইস চায়। সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হয়, না হলে যে রিচুয়াল পালন করছে তাকেই সে স্যাক্রিফাইস হিসেবে গ্রহণ করে, মানে সে ওই ব্যক্তির আত্মাকে তার কবজায় নিয়ে আসে। নরকের দরজার আড়ালে সে বন্দী হয়ে যায় চিরকালের জন্য। সেখান থেকে মুক্তির কোনো পথ নেই। ঘরের এক কোণে সিগারেটে শুকটান দিচ্ছিল হিমাদ্রি। কিছুক্ষণ আগেই তার সৈকতের সাথে একপ্রস্ত বাক্যযুদ্ধ হয়ে গেছে। সৈকত অবশ্য সেটা দীর্ঘায়িত হওয়ার সুযোগ দেয়নি। সেই সময়টা নির্বাক শ্রোতা হয়ে বসেছিলাম আমি। কলেজ লাইফ শেষ হওয়ার পর হিমাদ্রি, সৈকত আর আমি 3 বন্ধু একরকম বেকার হয়ে বসেছিলাম। এরা কেউই অবশ্য আমার কলেজের বন্ধু নয়। আমরা থাকি নিউ টাউন এলাকার একটা 12তলা ফ্ল্যাটে। সৈকত আর হিমাদ্রি এখানকার পুরনো বাসিন্দা, আমি নতুন এসেছি। ফ্ল্যাট ছাড়িয়ে কিছু দূরে একটা ছোট পার্ক আছে, সেইখানেই আমার সাথে আলাপ হয় ওদের দুজনের, এবং সমবয়সী হওয়ায় বন্ধুত্ব গড়ে উঠতে বেশি সময় লাগেনি। ওরা দুজন থাকে 4th ফ্লোরে আর আমি 3rd ফ্লোরে। মাঝে মধ্যেই ছুটির দিনে আমাদের আড্ডা বসতো কোনো একজনের ঘরে, কোনোদিন সৈকতের ঘরে, কোনোদিন হিমাদ্রি, আবার কোনোদিন আমার ঘরে। মাস দেড়েক আগে এক রবিবারে আমাদের আড্ডার স্থান ছিল সৈকতের ঘর। সেদিন সন্ধে 6টা নাগাদ আমি আর হিমাদ্রি সৈকতের ঘরে ঢুকতেই দেখি বিছানার ওপর এক গাদা বইয়ের মাঝে সে বসে রয়েছে। প্রথমে ভেবেছিলাম চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে বোধহয়। তারপরে বুঝলাম ব্যাপার অন্য। সৈকতকে ভূতে ধরেছে, বা অন্যভাবে বললে অকাল্ট বা অপ্রাকৃত ব্যাপার স্যাপার তন্ত্র সাধনার নেশায় ধরেছে। প্রায় 1 ডজন বাংলা, ইংরেজি, বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের বই, দেশ বিদেশের নানা অকাল্ট রিচুয়ালের ওপর বই, মোটা মোটা এনসাইক্লোপিডিয়া, এসবের মাঝে ধ্যানস্থ তান্ত্রিকের মতো বসে আছে সে। বিস্ময়ের ভাবটা কাটিয়ে বললাম, তোর আবার এইসবের নেশা হলো কবে থেকে? মৃদু হেসে জবাব দিল সৈকত, অনেক দিন থেকেই। তোদের এতদিন বলিনি, তাই তোরা জানতে পারিসনি। আর ঠিক সেই সময় থেকেই হিমাদ্রির সাথে সৈকতের বাক্যযুদ্ধের সূত্রপাত। হিমাদ্রি যে ঘোর নাস্তিক সেটা ওর সাথে আমার আলাপের কয়েকদিনের মধ্যেই টের পেয়েছিলাম। তাই ঈশ্বর, দেবদেবী, ভূতপ্রেত, শয়তান, মন্ত্রতন্ত্র কোনো কিছুই বিশ্বাস করে না সে। আর এসব জিনিস দেখলেই তার মাথায় রক্ত উঠে যায়। আর আমরাও খুব ভালো করেই জানতাম যে এই সব নিয়ে সামান্যতম তর্কেরও যদি সূত্রপাত হয় তাহলে শতকরা 100% হিমাদ্রিই জিতবে। এতটাই ম্যাচিওর ওর আর্গুমেন্টগুলো, আর এতটাই স্ট্রং ওর হিউমার লেভেল। তার সাথে রেগে গেলে আবার বাপের নাম তুলেও গালাগাল দিতে ছাড়ে না। ছেলেটার যেমন প্রচুর জ্ঞান, তেমনই ওর কথার লাগাম মাত্রা ছাড়া। এই সবই আমাদের হিমাদ্রির সাথে থাকার পূর্ব অভিজ্ঞতা। 15 মিনিট বা আধ ঘন্টা ব্যাপী তর্কের অবসানের পর হিমাদ্রির কেবল একটাই কাজ হতো, পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে 2টো সিগারেট নিয়ে একটা আবার জামার পকেটে রেখে আরেকটা ঠোঁটে গুজে লাইটার জ্বালিয়ে ধরাতো। তারপর একটা ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলতো, ধুর,
তোদের সাথে না এইসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, খালি খালি আমার সিগারেটগুলোই নষ্ট হয়। আমার ব্যাপারটা আবার একটু আলাদা। আমি এমন একটা মানুষ যে ঠিক আস্তিকও নয়, আবার নাস্তিকও বলা চলে না। অনাস্তিক বলে মাঝামাঝি যদি কিছু থেকে থাকে তো আমি সেইটা। মাইথোলজি, গড গডেস এইসব নিয়ে আমার একটা আলাদা ইন্টারেস্ট আছে। তেমনি ভূত প্রেত, অকাল্ট রিচুয়ালস, ডেমনিক কালচার এইসব সম্বন্ধেও জানার আগ্রহ আছে। কিন্তু বিশ্বাস করি কি না কেউ জানতে চাইলে হ্যাঁ বা না কিছুই বলতে পারি না। তার একটা কারণ, এইসব আমি নিজে চোখে কখনো ঘটতে দেখিনি। সবই শোনা মিথ। আর নিজের চোখে না দেখলে সেই জিনিস আমার বিশ্বাস করতে বাধে। আমি মন্ত্রমুগ্ধের মতো সৈকতের কথাগুলো শুনছিলাম। ছেলেটার এসব বিষয় যে এত জ্ঞান তা আগে জানতাম না। একটু দম নিয়ে সৈকত আবার বলতে আরম্ভ করলো। তবে আজ তোদের যে জন্য এখানে ডেকেছি সেটাই পেন্টাগ্রাম নিয়ে আলোচনা করার জন্য নয়। ওইসব মধ্যযুগীয় তন্ত্রমন্ত্র, আচার অনুষ্ঠান নিয়েও নয়। আমার বিষয় হচ্ছে মডার্ন কিছু অতি প্রাকৃত রিচুয়াল, যেগুলো পালন করতে মধ্যযুগীয় উপাদান লাগবে না, কিংবা পুলিশি ঝামেলাও পোহাতে হবে না। কেসটা কিরকম বলতো? আমি জিজ্ঞেস করলাম। গুগলে হরর রিচুয়ালস বা স্কেয়ারি গেমস বলে সার্চ করলে দেখবি অন্তত 30-35টা এরকম রিচুয়াল বা গেমের উল্লেখ আছে, যেগুলোর মাধ্যমে নাকি পরলোকের সাথে সংযোগ স্থাপন করা যায়, পরলোকের বাসিন্দাদের ইহজগতে আহ্বান জানানো যায়। এর মধ্যে একটা হলো দি এলিভেটর গেম, যেটার মাধ্যমে অন্য এক জগৎ, অন্য এক ডাইমেনশনের সাথে ইহজগতে সংযোগ করা যায়। আমি যেরকম পড়েছি আর যতটুকু জানি শুধু সেইটুকুই বলছি। আচ্ছা শোন। আমি উজ্জ্বল দৃষ্টিতে সৈকতের দিকে তাকিয়ে রইলাম। হিমাদ্রির অবশ্য এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক মনে সিগারেট ফুঁকে চলেছে। বোধহয় সৈকতের এইসব অবান্তর কথা থেকে নিজের কান ও মনকে বিরত রাখার জন্য। ব্যাপারটা প্রথম শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে বছর 2 আগে। তারও আমার মতো এসব ব্যাপারে বেশ ইন্টারেস্ট। ওর কথা শুনে ইন্টারনেটে এলিভেটর গেম সার্চ করি। অনেক নতুন ইনফরমেশন পেলাম যা আগে জানতাম না। পরে অবশ্য একটা ম্যাগাজিনে এলিভেটর গেম নিয়ে একটা আর্টিকেল পড়েছিলাম। আচ্ছা যাই হোক, প্রথমেই বলে রাখি, এই রিচুয়াল বা গেম যাই বলিস না কেন, অন্যান্য রিচুয়ালগুলোর মতো অত সফিস্টিকেটেড নয়। অন্যগুলোর মতো এটাও এক ধরনের আরবান লেজেন্ড বলা চলে, আর এটা করাও অন্যান্যগুলোর চেয়ে বেশ সহজ। তবে এতে বিপদের ঝুঁকি কতটা থাকে সে ব্যাপারে আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি নিজে এটা কোনোদিন করে দেখিনি। শোনা যায় জাপান আর সাউথ কোরিয়ায় মোটামুটি একই সময় গেমটা সূত্রপাত হয়, তাই এটাকে অনেক সময় দ্য কোরিয়ান এলিভেটর গেমও বলা হয়ে থাকে। কবে হয়েছিল আর কে এটা প্রথম ট্রাই করেছিল সেসব আমি জানি না। আচ্ছা এবার বলি, গেমটার জন্য একটা বিশেষ সিকোয়েন্স লাগে। আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড বলে খাটের পাশের টেবিল থেকে একটা ছোট প্যাড তুলে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলল, অ্যাকচুয়ালি আমার সব সময় মনে থাকে না সিকোয়েন্সটা, তাই লিখে রেখেছিলাম। হ্যাঁ এই যে পেয়ে গেছি 4 2 6 2 10 5 1। গেমটার জন্য কমপক্ষে 10টা ফ্লোর আছে, এরকম একটা বিল্ডিং প্রয়োজন। গেমটা শুরু করতে হয় ফার্স্ট ফ্লোর থেকে। ফার্স্ট ফ্লোরে লিফটের ভেতর ঢুকে প্রথমে 4th ফ্লোরের সুইচ টিপতে হয়। লিফট 3rd ফ্লোরে এসে থামলে 2nd ফ্লোরের সুইচ টিপতে হয়। এরকম করে পরপর 2nd ফ্লোর থেকে 6th, সেখান থেকে আবার 2nd, তারপর 10th, আর তারপর 5th ফ্লোরে নেমে আসতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই প্রক্রিয়া চলাকালীন অন্য কোনো ব্যক্তি
লিফটের মধ্যে যেন না ঢোকে, না হলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। পুরো প্রক্রিয়াতে লিফটের ভেতর একাকেই থাকতে হবে। আরও একটা ব্যাপার, খেলার মাঝপথে কোনো ফ্লোরে ল্যান্ড করার পর লিফট থেকে বেরোনো যাবে না, না হলে আবার সেই শুরু থেকে। যাই হোক, যেটা বলছিলাম, ওই 5th ফ্লোরটাই হচ্ছে গেমের মোস্ট ক্রুশিয়াল স্টেপ। 5th ফ্লোরের লিফটের দরজা যখন খুলবে, তখন লিফটে একজন ঢুকবে, একজন মহিলা। এই দাঁড়া, এই তো বললি যে কেউ ঢুকলে হবে না, আবার প্রথম থেকে শুরু করতে হবে। 5th ফ্লোরে যে লিফটের ভেতর ঢুকবে, সে ওই গেমেরই একটা পার্ট। বললাম বটে মহিলা, কিন্তু সে আদৌ কোনো মহিলা না। মানে সহজভাবে বললে, তাকে দেখতে মানুষের মতন মনে হলেও সে আসলে মানুষ নয়, অন্য কিছু। কেন জানি না, সৈকতের শেষ কথাটা শোনার পর আমার শরীরটা শিরশির করে উঠল। হিমাদ্রির দিকে তাকিয়ে দেখি তার মুখের ভাব নির্লিপ্ত। সৈকতের কথা আদেও তার কানে যাচ্ছে কিনা বোঝা মুশকিল। শুধু ঘরে ধোঁয়ার পরিমাণ উত্তরোত্তর বাড়তে লাগলো। গেমের নিয়ম অনুযায়ী ওই মহিলার সাথে কোনো রকম কথা বলা চলবে না, সরাসরি তাকানো যাবে না, সে যতই কৌতূহল হোক। শোনা যায় সে নাকি তার দিকে তাকানোর জন্য বা তার সাথে কথা বলার জন্য নানাভাবে প্রলুব্ধ করে, কিন্তু কোনো ফাঁদে পা দেওয়া চলবে না। যদি কেউ সেই ফাঁদে একবার পা দিয়ে ফেলে, তাহলে একটু থামল সৈকত, বোধহয় দম নেবার জন্য। কিন্তু আমার কাছে সেই থামার অর্থ অনেক বেশি গভীর মনে হলো। সৈকতের পরের কথাগুলো শোনার জন্য ওর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। একটা চাপা উৎকণ্ঠা দলা পাকিয়ে গলার কাছে আটকে রইল। তাহলে সে তাকে তার জগতে নিয়ে যাবে চিরকালের জন্য। সেখান থেকে আর কোনোদিন সে এই জগতে ফিরতে পারবে না। ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা। সৈকতের কথাগুলো আমার শরীরের রক্তের গতি যেন দ্বিগুণ করে দিল। থমথমে গলায় বললাম, তার জগৎ মানে? সেটা আমারও অজানা। এ সম্বন্ধে কোথাও কোনো লেখা তো দেখিনি। তারপর তার সাথে কথা না বললে বা তার দিকে না তাকালে বিপদের কোনো সম্ভাবনা নেই। লিফটে ঢোকার পর সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তখন 1st ফ্লোরের সুইচ টিপতে হবে। নিয়ম অনুযায়ী এখানে দুটো ব্যাপার ঘটতে পারে। এক হচ্ছে 5th ফ্লোর থেকে লিফট সোজা 1st ফ্লোরে নেমে আসবে। যদি সেটা হয়, তাহলে লিফটের দরজা খোলা মাত্র বেরিয়ে আসতে হবে, কোনো দিকে না তাকিয়ে। এমনকি সেই মুহূর্তে পেছনে দাঁড়িয়ে থাকা আগন্তুক লিফটে ফিরে আসার জন্য ডাকতে পারে। নো অ্যাটেনশন। কথাটা যেন শুনতেই পাসনি এমনভাবে হেঁটে বেরিয়ে যেতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব লিফট থেকে দূরে চলে যেতে হবে। পারলে বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাওয়াটাই শ্রেয়। এই হলো একটা কেস। যদি এটা হয়, বুঝতে হবে অন্য মাত্রায় যাওয়া সেই মুহূর্তে কিন্তু আর সম্ভব নয়। খেলাটা ওখানেই স্টপ করতে হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, নেভার রিপিট দ্য প্রসেস এগেইন। যদি কেউ করে, তাহলে এমন কিছু ঘটতে পারে যেটা গেমের রুল বহির্ভূত। সেটা কি তা আমি নিজেও জানি না। সেকেন্ড কেস হলো, 5th ফ্লোরে থাকাকালীন 1st ফ্লোরের সুইচ টিপলে যদি দেখা যায় লিফট নিচে নামার বদলে উপরে উঠছে, তাহলে বুঝবি গেম ঠিকঠাক এগিয়েছে। লিফট তখন একেবারে 10th ফ্লোরে গিয়ে থামবে, আর যখন দরজাটা খুলবে তখন অলরেডি সে অন্য মাত্রায় পৌঁছে গেছে। দরজাটা খোলার সাথে সাথে বেরিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আগন্তুকের গলা শোনা যাবে। খুব উঁচু গলায় চিৎকার করার মতন সে বলবে,
কোথায় যাচ্ছ তুমি? ফিরে এসো এখানে। জাস্ট ইগনোর, কারণ কথার উত্তর দেওয়া মানেই সে তার বশে চলে যাবে। সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই। লিফটের দরজা বন্ধ হলে দেখা যাবে অন্য এক জগতে উপস্থিত হয়েছে সে। কিন্তু তুই বল, বুঝবে কি করে যে সে সত্যি অন্য জগতে উপস্থিত হয়েছে কিনা? কয়েকটা উপায় আছে। একটা হলো ওখানে ইলেকট্রনিক্সের কোনো জিনিস কাজ করে না। তবে একেবারে কাজ করবে না এটা বলাও ভুল। কোনো একটা আর্টিকেলে পড়েছিলাম, কোথায় ঠিক মনে পড়ছে না, কারোর নাকি কাজ করে। আর একটা হলো সেখানে কোথাও কোনো আলো দেখা যাবে না। বাকি সব কিছুই আমাদের জগতের মতোই, শুধু পুরোটাই অন্ধকারের মধ্যে ডুবে আছে। কোথাও কোনো আলো থাকবে না। আর একটা ব্যাপার, মাঝে মধ্যেই দেখা যায় 10-15 হাত দূরে কিংবা আশেপাশে যদি জানলা থাকে, তার বাইরে লাগানো একটা লাল ক্রস চিহ্ন। কিন্তু যত তার দিকে এগোনো যায় সেটা নাকি আরও দূরে সরে যেতে থাকে। তবে যত দূর জানি সবাই নাকি সেই লাল ক্রস দেখতে পায় না। আর যারা দেখতে পেয়েছে তারা অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হয়েছে, যেগুলো তারা নিজেরাও ঠিকঠাক বলে যেতে পারেনি। যেমন অদ্ভুত কিছু শব্দ, চারপাশের পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া। এবার ফেরার পদ্ধতিটা বলি শোন। অন্য মাত্রায় যাওয়া যতটা সহজ, ফেরা তার চেয়েও বেশি কঠিন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফেরার সময় নার্ভ ফেল করে, ফলে ভুলের সম্ভাবনা বেড়ে যায়। ফেরার সময় তাকে ঠিক সেই লিফটই ব্যবহার করতে হবে যেটাতে সে শুরু করেছিল। ম্যাক্সিমাম ভুল এখানেই হয়। সঠিক লিফটে ঢোকার পর ঠিক সেই একই সিকোয়েন্সে আপ ডাউন করতে হবে, মানে 4 2 6 2 10 5 1। আচ্ছা, আগের মতন এবারেও লিফট থেকে বেরোনো নিষেধ। আচ্ছা, ভালো কথা হলো 5th ফ্লোরে যাকে দেখা গেছিল তাকে ফেরার সময় আর দেখা যাবে না। 5th ফ্লোরে আসার পর আবার ফার্স্ট ফ্লোরে সুইচ টিপতে হবে। আবারও সেই আগের মতো দুরকম কেস হতে পারে, হয় লিফট উপরে উঠবে বা নিচে নামবে। যদি ওপরে ওঠে, সঙ্গে সঙ্গে যে কোনো সুইচ টিপে ওপরে ওঠা বন্ধ করতে হবে। যদি বেশি দেরি হয়, লিফট একেবারে 10th ফ্লোরে গিয়ে থামবে। এর মানে হলো অন্য মাত্রার জগৎ তাকে আকৃষ্ট করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তখন সেখান থেকে আর ফেরা যায় না। আর যদি দেখা যায় লিফট স্বাভাবিকভাবেই নিচে নামছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। লিফট ফার্স্ট ফ্লোরে আসার পর চুপচাপ বেরিয়ে যেতে হবে। তবে অনেক সময় নাকি দেখা যায় ফার্স্ট ফ্লোরে আসার পরেও সব কিছু আগের মতন দেখতে লাগে না। মানে কিরকম? মানে ধর, ফ্লোরে নামার পর সে দেখলো সামনের দেওয়ালে অদ্ভুত একটা চিহ্ন বা সংকেত লেখা রয়েছে, যেটা খেলার শুরুর আগে ছিল না, বা আগে হয়তো কোনো একটা কিছু ছিল যেটা তখন আর সেখানে নেই। এসবের অর্থ হলো তখন সে পার্থিব জগতে ফেরেনি। তখন আবার লিফটের মধ্যে ঢুকে সেই একই জিনিস রিপিট করতে হবে যতক্ষণ না সে সত্যিকারের আমাদের জগতে ফিরতে পারছে। যদিও এরকম কেস খুব রেয়ার বলে শুনেছি, বেশিরভাগই প্রথমবারই ফিরে আসতে পেরেছে। একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিল। বললাম, আচ্ছা, এমন কোনো কেস আছে যেখানে কেউ অন্য মাত্রায় যাওয়ার পর আর ফিরতে পারেনি? আছে, থমথমে গলায় বলল সৈকত। তবে খুবই রেয়ার কেস সেগুলো। ওই আর্টিকেলটায় পড়েছিলাম 2012 সালে জাপানে নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল। কোনো এক শপিং মলে এক মহিলা লিফটে উঠতে উঠতে হঠাৎ করে নাকি অদৃশ্য হয়ে যায়। এরকম মনে হলেও আরও অনেক ব্যাপার ছিল। অনেকদিন আগে পড়া তো, সবটা মনে নেই। তবে যেটুকু মনে আছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল পুরো সময়টাই ওই মহিলা লিফটের মধ্যে অদ্ভুত আচরণ করছিল। ভয় পেলে
মানুষ যেরকম করে অনেকটা ওরকম। লিফটে মহিলা একাই ছিল ওই সময়টা। অনেকের অনুমান ওই মহিলা নাকি এলিভেটর গেম খেলছিল, তবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। 5th ফ্লোর আসার পর হঠাৎ করে সিসিটিভি কানেকশন মিনিট খানেকের জন্য বন্ধ হয়ে যায়। সেই সময়টুকু কি হয়েছিল লিফটের ভেতর আর জানা যায়নি। পরে কানেকশন আসার পর দেখা যায় লিফট খালি। সেই মহিলাকে আর খুঁজে পাওয়া যায়নি। মিডিয়ায় খুব হইচই হয়েছিল এই ঘটনা নিয়ে। এরকম করে হঠাৎ উধাও হয়ে যাওয়া ব্যাপারটা কারুর কাছেই বোধগম্য হয়নি। মহিলা জীবিত না মৃত, কেউ তাকে খুন করে ফেলেছে কিনা কিচ্ছু জানা যায়নি। পৃথিবী থেকেই যেন নিশ্চিহ্ন হয়ে গেছে সে। কথা শেষ করে একটা লম্বা হাই তুলল সৈকত। তারপর পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে একটা সিগারেট বার করলো। সেটা ঠোঁটে পুড়ে লাইটার জ্বালাতে গিয়েও একবার থামল। সিগারেটটা মুখ থেকে নামিয়ে নিয়ে বলল, ও আরেকটা কথা তো তোকে বলতেই ভুলে গেছিলাম, যেটা না বললেই নয়। 5th ফ্লোরে যে মহিলার কথা বললাম সে সবসময় অপরিচিত নাও হতে পারে। তার মানে? ভুরুকুচকে জিজ্ঞেস করলাম আমি। মানে কখনো কখনো সে নাকি আমাদের পরিচিত কোনো মানুষের ছদ্মবেশেও আসতে পারে। সেটা আরও ডেঞ্জারাস। পরিচিত মানুষ দেখলে স্বাভাবিকভাবেই আমাদের কথা বলতে ইচ্ছা হয়, আর তার পরিণতি হয় মারাত্মক, যেমনটা বললাম একটু আগে। তাই এ ব্যাপারে আগে থেকেই সাবধান হওয়া উচিত। সৈকতের শেষের এই কথাগুলো আমার মনে একটা কালো ভয়ের আভাস ছড়িয়ে দিল। গাটা সামান্য কেঁপে উঠল যেন। হিমাদ্রির দিকে তাকিয়ে দেখি তার সিগারেট খাওয়া শেষ হয়েছে, কিন্তু ঘরময় সেই ধোঁয়া কুয়াশার মতো ছড়িয়ে আছে। আমি নন স্মোকার বলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। তার উপর এতক্ষণ ঘরে সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকার ফলে মাথাটা বেশ ঝিমঝিম করতে লাগলো। ভাবলাম এবার বেরিয়ে যাই। তখনও বুঝতে পারিনি গল্পের আরও কিছুটা অংশ বাকি রয়ে গেছে। হিমাদ্রি আর সৈকতকে বলে বেরোতে যাব, সৈকত বাধা দিল। আরে এখনই যাচ্ছিস কি? এখনো তো আসল কথা বললামই না। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আবার কি কথা? ওয়েট কর, দাঁড়া, বলছি। বলে সিগারেটটা ধরিয়ে দুটো সুখ টান দিল। তারপর ধোঁয়ার একটা বড় সড়ো রিং ছাড়তে ছাড়তে বলল, যে জন্য তোদের এখানে ডাকা আর সেটাই তো বলিনি এখনো। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল আরও আগে, কিন্তু ভালো দিনক্ষণ পাচ্ছিলাম না, তাই বলিনি। আমার প্ল্যান হচ্ছে তুই আর হিমাদ্রি, তোদের দুজনকে নিয়ে আমি এলিভেটর গেমটা খেলবো। সামনের মাসের 13 তারিখ শুক্রবার পড়ছে। ভাবছি ওই দিনই রাতে খেলবো। আমার কানের মধ্যে কেউ যেন গরম সীসা ঢেলে দিল। এতক্ষণ যা যা শুনলাম সেগুলোই মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছিল। এমনকি পুরো জিনিসটা শোনার পর মনে হচ্ছিল এবার থেকে লিফটে ওঠাই রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে যাবে। তার ওপর সৈকতের এই কথাটা যেন আমার মনের সেই বিক্ষিপ্ত অবস্থাকে আরও তোলপাড় করে তুলল। ভূত প্রেত বিশ্বাস করি না ঠিকই, কিন্তু তাই বলে কবরখানায় গিয়ে রাত কাটানোর মতো বুকের পাটা নেই আমার। তাই কোনো সময় নষ্ট না করে সরাসরি সৈকতকে বললাম, প্লিজ আমি না, আমাকে এইসবের মধ্যে টানিস না। তুই ভয় পাচ্ছিস নাকি? দেখ, ভয় টয় কিনা জানি না ভাই, তবে তোর কথাগুলো শোনার পর থেকেই কেমন অস্বস্তি হচ্ছে। আমি এত সব জানতাম না আগে, এখন মনে হচ্ছে যখনই লিফটে উঠবো তখনই তোর এই কথাগুলো মনে পড়বে। প্লিজ আমাকে এর বাইরে রাখ। আরে ভাই, ভয়ের কি আছে? এটা তো একটা গেম জাস্ট। এটাই মোটামুটি ইনোসেন্ট লেভেল।
বাকি যা গেম আছে সেগুলোতে অনেক বেশি ঝুঁকি, এটা খুবই সাধারণ। আমরা করব জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য, যে অন্য ডাইমেনশনে কীরকম অনুভূতি হয় বা আদেও এরকম জিনিস হয় কি না। মাঝপথে যদি ভয় পেয়ে যাস, লিফট থেকে বেরিয়ে যাবি, নো প্রবলেম। আমি কুসংস্কারী নই, বরং কাউকে কুসংস্কারাচ্ছন্ন কাজকর্ম করতে দেখলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিবাদই করি। কিন্তু প্রত্যেক মানুষের মনের মধ্যে একটা দুর্বলতম স্থান থাকে, যেখানে পৃথিবীর সব কিছুর যুক্তিসম্মত ব্যাখ্যা খোঁজার অবকাশ থাকে না। এমন একটা জায়গা যেটা নির্দ্বিধায় বিশেষ কিছু জিনিস সত্যি বলে গ্রহণ করে নিতে সক্ষম, যেটার জন্য আমাদের অগ্রপশ্চাৎ বিবেচনা করার কোনো প্রয়োজন বোধ হয় না। সৈকত যখন ওর প্রস্তাব দিল, আমার বাঁ কানটা তখন হঠাৎ করেই গরম হয়ে উঠল। আর যখনই এটা ঘটে, আমি বুঝতে পারি আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে, আগাম কোনো ঘটনার পূর্বাভাস দিচ্ছে, যার ফলাফল শুভ নয়। কারণ এর আগেও এরকম ব্যাপার ঘটেছে আমার সাথে। আসন্ন বিপদের ইঙ্গিত পেলে আমার বাঁ কানটা হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে, লাল হয়ে যায়। আর সেটা পাওয়া মাত্রই আমি সৈকতকে না করে দিয়েছিলাম। যতই অনুনয় বিনয় করুক, ওর কথায় সায় দেওয়া যাবে না। দেখ সৈকত, আমাকে জোর করিস না। একবার যখন না বলে দিয়েছি, সেটা আর হ্যাঁ হবে না, ব্যাস। আর আমি তোকেও বলছি, এসব জিনিসে আগ্রহ আছে ঠিক আছে, কিন্তু ওই অবধি। এইসব জিনিস নিয়ে বেশি নাড়াঘাটা করা ভালো নয়। বিপদ কখনো বলে কয়ে আসে না কিন্তু। ভাবিস না যে আমি ভয় পেয়েছি, আমি শুধু তোদেরকে সাবধান করছি। পৃথিবীর সব জিনিসের ব্যাখ্যা মানুষের কাছে থাকে না, এখনও অনেক কিছু মানুষের অজানা রয়ে গেছে। কেন যে রাজি হলাম না, সেই কথাটা ওদের সামনে আর খোলাখুলি বললাম না। সৈকত আমাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই হিমাদ্রির গলা শোনা গেল। ডিসেম্বরের 13 তারিখেই তাহলে হচ্ছে? আমরা কেউই হিমাদ্রির মুখ থেকে এরকম একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। শেষে কিনা হিমাদ্রি রাজি হয়ে গেল। যে ছেলের এসবের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস বা আগ্রহ নেই, সৈকত নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না। আমাদের হতভম্ব মুখ দেখে সজোরে হেসে উঠল হিমাদ্রি। তোরা ভাবছিস আমি রাজি হলাম কি করে? সৈকতের কথাগুলো শুনে খুব হাসিই পাচ্ছিল। আরে খুবই হাসি পাচ্ছিল। চাপতে গিয়ে তো একবার বিষম খেয়ে যাচ্ছিলাম। সত্যি মানুষের কল্পনা শক্তি কতটা নিপুণ হলে এসব আজগুবি গল্প কথা বানাতে পারে। হ্যাঁ, আমি শুধু রাজি হলাম নিজের কৌতূহলের জন্য। কৌতূহল এমন একটা জিনিস যেটা চেপে রাখা খুব কঠিন। মনে হচ্ছে এখনই লিফটের সামনে গিয়ে উঠে পড়ি, দেখি যদি ওই পেতনি ম্যাডামের সাথে দেখা হয়ে যায়। কি বলিস? কথাগুলো হিমাদ্রি হাসি ঠাট্টার ছলে বললেও সৈকত হাসল না। গম্ভীর মুখে সে বলল, হিমাদ্রি, সৌমেন কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলোর ব্যাখ্যা এই 21st সেঞ্চুরিতেও মানুষ দিতে পারেনি। নইলে পৃথিবীতে আনসলভড মিস্ট্রির সংখ্যা এত বেশি হতো না। হতে পারে ভবিষ্যতের উন্নত মানের টেকনোলজি দিয়ে সেগুলো সলভ করা যাবে, কিন্তু তা সত্ত্বেও বলছি, সব কিছু কিন্তু হেসে উড়িয়ে দেওয়া জিনিস না। থাক থাক, তোকে আর জ্ঞান ঝাড়তে হবে না। ক্ষমা দে ভাই, অনেক দেরি হয়ে গেল, প্রায় 8:30 বাজে। তাহলে ওই কথাই রইল, ডিসেম্বরের 13 তারিখ শুক্রবার, তাই তো? একটু রাত হলেই ভালো হয়, তবে লিফট 11:30 নাগাদ বন্ধ হয়ে যায়, তাই কাজটা 11টা নাগাদ করলেই বেটার। তুই 11টা বাজতে মিনিট 10 আগে আমার ঘরে চলে আসিস, বাকি কথা তখনই হবে। ওকে, ফার্স্ট গেমটা তাহলে আমিই খেলবো, তারপর তুই। দেখি মামদো না ব্রহ্মদৈত্য কোনটার দেখা মেলে। আসছি রে, সোমেন আসছি, চ। হিমাদ্রি বেরিয়ে যাওয়ার মিনিট খানেক পর আমিও বেরিয়ে গেলাম। আমাদের আড্ডা সেদিনের মতো সেখানেই সমাপ্ত হলো। স্পষ্ট মনে আছে, সৈকতের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময়ও আমার বাঁ কানটা গরম হয়েছিল।
একটা যান্ত্রিক শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। মাথার পাশে রাখা ফোনটা বেজে উঠেছে। তার আলোয় ঘরটা আলোকিত হয়ে গেছে। এক ঝটকায় হাতে তুলে নিলাম সেটা। সৈকত ফোন করেছে। মোবাইলের ঘড়িতে সময় দেখাচ্ছে 11:42। রিসিভ করে কানে দিতেই উপাস থেকে সৈকতের চাপা উত্তেজনা ভরা গলা শুনতে পেলাম। হ্যালো সৌমেন, হ্যালো হ্যালো সৌমেন, জেগে আছিস? জেগেই আছি, ঘুমাইনি এখন অবধি। তোদের গেম শেষ? ওপাশ থেকে চট করে কোনো উত্তর পাওয়া গেল না। কিছুক্ষণ ঘষঘষে একটা আওয়াজের পর সৈকতের ভাঙা ভাঙা অস্পষ্ট কথা শুনতে পেলাম। ফোনটা ওই জন্যই করলাম তোকে। হিমাদ্রি এখনো নিচে নামেনি, প্রায় 40 মিনিট হয়ে গেল। লিফট তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে। হোয়াট? ওকে কল করেও পাওয়া যাচ্ছে না, লাইন বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সেই যে লিফটে উঠেছে তারপর থেকে আর কোনো খবর নেই। শুধু কি? মিনিট 20 আগে আমার হোয়াটসঅ্যাপে হিমাদ্রির একটা মেসেজ ঢোকে। একটা না, দুটো ভয়েস মেসেজ। একটা 7 মিনিটের আর একটা 2 মিনিটের। অডিও দুটো শোনার পরেই হিমাদ্রিকে কল করি আমি, কিন্তু বারবার লাইন কেটে যাচ্ছে। শেষ 10 মিনিটে কম করে হলেও 15 বার চেষ্টা করেছি। খবরটা তোকে জানানোর জন্যই ফোনটা করলাম। কি আছে অডিওতে? তোকে আমি পাঠিয়ে দিচ্ছি, একটু শুনে দেখ। অডিওতে যা আছে শেষ অবধি শোনার পর আমার মাথা ঘুরছিল। হিমাদ্রি যে কি অবস্থায় কথাগুলো রেকর্ড করেছে ওই জানে, আর ভগবান জানে। আর শোন, ও যে মজা করে কথাগুলো বলেনি সেটা ওর গলার আওয়াজ শুনেই আমি বুঝতে পেরেছি। তুই এখন কোথায়? ফার্স্ট ফ্লোরেই আছি আমি, লিফটের সামনে দাঁড়িয়ে। আচ্ছা, অডিওটা পাঠা। পাঠাচ্ছি। রাখছি আপাতত। হুম। পরে আবার তোকে আমি কল করব। ও দাঁড়া। হ্যালো। বল। লাইনে আছিস? হ্যাঁ বল। একটা কথা তোকে বলাই হয়নি, জানি না এটা অপ্রাসঙ্গিক কিনা, তবুও বলছি। প্ল্যান অনুযায়ী হিমাদ্রি 11টা বাজতে 10 মিনিট আগে আমার ঘরে এসেছিল। সব বুঝিয়ে দেওয়ার পর আমরা ফার্স্ট ফ্লোরে প্রথম লিফটের সামনে আমাদের গেম স্টার্ট করি। কথা অনুযায়ী হিমাদ্রি প্রথমে লিফটে ওঠে। ও নেমে আসার পর আমি ঢুকবো এরকমই কথা ছিল। হিমাদ্রি লিফটে ঢোকে তখন বাজে ওই ধর 11:02 কি 3। আমি ফ্লোরের সিঁড়ির আলোটা জ্বালিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। মিনিট 5-6 পর হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই। কি যেন সেকেন্ড ফ্লোরের সিঁড়ি দিয়ে নেমে আসছে। খটখট করে শব্দ হচ্ছে সিঁড়ি দিয়ে নামার। আমি সিঁড়ির দিকে তাকিয়ে দেখি সেকেন্ড ফ্লোরের সিঁড়ির বাঁক ঘুরে কেউ একটা নেমে আসছে। ফ্লোরের আলো অত দূর পৌঁছাচ্ছিল না বলে তার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না। আরেকটু নিচে নামতে দেখতে পেলাম নীলাঞ্জনা। নীলাঞ্জনা? মানে ওই যে 5th ফ্লোরে থাকে সে? হ্যাঁ সেই। আমার ভুল হয়নি। সিঁড়ি দিয়ে নেমে ফার্স্ট ফ্লোরে এসে একটুখানি দাঁড়ালো সে, তারপর আবার ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এখানে বলে রাখি, নীলাঞ্জনা হলো আমাদের ফ্ল্যাটের 5th ফ্লোরের বাসিন্দা। আমি ফ্ল্যাটে আসার মাস 2 পর ওর সাথে আমার আলাপ হয়। যদিও পরে বাক্যালাপ খুব বেশি হয়নি, বলা ভালো সেরকম একটা কথা বলার সুযোগও পাইনি, কারণ সেই সুযোগের বেশিরভাগটাই দখল করেছিল হিমাদ্রি। হিমাদ্রির যে বরাবরই ওর প্রতি একটা দুর্বলতা আছে, সেটা আমি আর সৈকত অনেক দিন থেকেই টের পেয়েছিলাম। দুর্বলতা ঘনিষ্ঠতার দিকে পৌঁছেছে কিনা সেটা অবশ্য জানতে পারিনি, তবে মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছিলাম। নীলাঞ্জনা আবার একটু চাপা প্রকৃতির, তাই হিমাদ্রির প্রতি তার কোনো দুর্বলতা থেকে থাকলেও তার হাবে ভাবে সেরকম কিছু ধরা পড়তো না। যাই হোক, আমরা সেসব নিয়ে বিশেষ মাথা ঘামাতাম না। মাঝে মাঝে সৈকত ওদের ব্যাপার নিয়ে আড়ালে একটু টিপ্পনি কাটত, ব্যাস ওই পর্যন্তই। সৈকতের কথায় বেশ অবাক হয়ে আমি বললাম, আশ্চর্য, এত রাতে নীলাঞ্জনা ঘরের বাইরে কি করছে, আর গ্রাউন্ড ফ্লোরেই বা কি করতে গেল? আমিও তো সেটাই ভাবছি। তখন প্রায় 11টা 9-10 বাজে। অত রাতে কি জন্য বেরোলো কে জানে, বিশেষ করে এই শীতের রাতে। তাহলে হিমাদ্রি কি ওকে ডেকেছে? হতে পারে। হয়তো হিমাদ্রি লিফটে ওঠার ভান করে নিজেই ওকে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে। নীলাঞ্জনাকে হয়তো আগে থেকেই বলে রেখেছিল। কিন্তু তাই যদি হবে, তাহলে অডিওর ব্যাপারটা কি বলবো? আর নীলাঞ্জনাও তো সেই যে নিচে গেছে আর ওঠার নাম নেই। এখন যদি না লিফটে করে উঠে যায়, কারণ সিঁড়ি দিয়ে উঠলে আমি কিন্তু দেখতে পেতাম। অদ্ভুত ব্যাপার তো।
আরেকটা জিনিস ভেবে দেখ, হিমাদ্রি যদি নীলাঞ্জনাকে ডাকতে যায় তাহলে নীলাঞ্জনাই বা সিঁড়ি দিয়ে নামতে যাবে কেন? ওরা দুজন তো লিফটে করেই নেমে যাবে। ব্যাপারটা একটু অ্যাবসার্ড লাগছে না? সোমেন, শোন শোন, আমি 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 একবার নিচ থেকে ঘুরে আসবো। হয়তো হয়তো বেটা ছেলে নিজে গিয়ে ঘাপটি মেরে বসে আছে কোথাও। হয়তো পুরো ব্যাপারটাই আগে থেকে সাজানো ওর। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। হতে পারে অডিওর ব্যাপারটা। দাঁড়া, এখনই যাস না, আগে ব্যাপারটা একটু বুঝতে দে। হিমাদ্রি সত্যিই আমাদের সাথে কোনো প্র্যাঙ্ক করছে কিনা এই মুহূর্তে বোঝা যাবে না, যতক্ষণ না ওই অডিওটা শুনছি। বাই দ্য ওয়ে, নীলাঞ্জনা কি তোকে দেখতে পেয়েছে? কি জানি, মনে তো হলো না আমায় দেখেছে বলে। আমি একটু অন্ধকার ঘেঁষে দাঁড়িয়েছিলাম, বোধহয় খেয়াল করেনি। আচ্ছা যাই হোক, তোকে পাঠাচ্ছি অডিওটা, শুনে দেখ। রাখছি, ঠিক আছে? পরে ফোন করিস আবার। ফোনটা কেটে দিল সৈকত। আমি ওয়াইফাইটা অন করলাম। মনের মধ্যে আকাশ পাতাল সব চিন্তাভাবনা ঘুরে বেড়াতে লাগলো। বারবার মনে হতে লাগলো, হিমাদ্রি কোথায় গেল? সেও কি ওই মহিলার মতো নিশ্চিহ্ন হয়ে গেল? কিন্তু তাহলে অডিওটা কে পাঠালো? তবে কি? টুং করে একটা শব্দ হতে আমার ভাবনায় ছেদ পড়ল। সৈকতের মেসেজ ঢুকেছে। চ্যাটটা খুলতে দেখি দুটো ফরওয়ার্ড করা অডিও। প্রথমটার প্লে বাটনে চাপ দিতে গিয়েও একটু থামলাম। কিসের যেন একটা খটকা লাগছে হঠাৎ। খটকাটা যে কিসের তা বলে বোঝাতে পারবো না, কিন্তু গত 10 মিনিটের মধ্যে যে জিনিসটা আমি খুব স্পষ্টভাবে অনুভব করতে পারলাম সেটা হলো আমার বাঁ কান। এখন সেটা প্রচণ্ড গরম হয়ে উঠেছে, যার অর্থ আমার কাছে খুব স্পষ্ট। দ্বিধা ভরে প্লে বাটনটায় চাপ দিলাম। প্রথম কয়েক সেকেন্ড একটা চাপা ঘড়ঘড় শব্দ, তারপর একটা ভয়ার্থ উত্তেজনা মেশানো চাপা কণ্ঠস্বর শোনা গেল। আমাকে পারলে ক্ষমা করে দিস সৈকত, সৌমেন। ক্ষমা করে দিস তোরা আমায়। আর হয়তো কোনোদিন তোদের সাথে দেখা হবে না আমার। কোন অন্ধকূপের মধ্যে এসে পড়ে আছি আমি নিজেও জানি না। পুরো গাঢ় অন্ধকার চারদিকে ঢেকে আছে, আলোর চিহ্ন মাত্র নেই। মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি। কোন জায়গা আমি জানি না। চারপাশে প্রচন্ড গরম, যেন লু বইছে। এই জায়গা পৃথিবী হতে পারে না, পৃথিবীর বাইরে জগৎ। চারপাশে একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, একটা ফিস ফিস চাপা গোঙানি আর্তনাদের শব্দ। আমি 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 বোধহয় পাগল হয়ে যাচ্ছি। আমার ভুল ভেঙে গেছে ভাই, ভেঙে গেছে। আমার বিশ্বাস হয়ে গেছে পৃথিবীতে সত্যি এমন একটা জায়গা আছে যেটা আমার জ্ঞানের বাইরে। আমাকে তোরা খুঁজতে যাস না, কারণ খুঁজলেও এ পৃথিবীতে তোরা আমাকে পাবি না। আর হয়তো বেশিক্ষণ বাঁচবো না আমি। আর কিভাবে আমি এই জায়গায় এলাম, জাস্ট এটুকু বলতে চাই তোদের। প্ল্যান অনুযায়ী গেমের সব নিয়ম কানুন বুঝে আমি আর সৈকত 11টার সময় ফার্স্ট ফ্লোরে লিফটের সামনে এসে দাঁড়াই। আমি প্রথমে লিফটে উঠি, তারপর 4, 2, 6, 2, 10 অর্ডারে 10 নম্বর ফ্লোরে আসার পর 5th ফ্লোরে সুইচ টিপি। লিফট নামতে থাকে। আমার দৃঢ় বিশ্বাস ছিল 5th ফ্লোরে লিফটে কেউ ঢুকবে না, কারণ এসব অলৌকিক জিনিসপত্রে কোনোদিনই বিশ্বাস করতাম না আমি। শীতকাল বলে ফ্ল্যাটে সবাই মোটামুটি 11টার মধ্যে শুয়েও পড়ে। আর তাছাড়া এই সময় কেউ জেগে থাকবে বলে আমার মনেও হয়নি, বা জেগে থাকলেও আশা করি এই লিফটের তার প্রয়োজন হবে না। 5th ফ্লোরে আসার পর লিফটের দরজা খুলে দেখি বাইরে ঘুটঘুটে অন্ধকার। মানে সবার ঘরের দরজা বন্ধ, সেই সাথে ফ্লোরের লাইটও। আমার একটু হাসি পেল। মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে লিফটের মধ্যে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখেই নিলাম, যদি কেউ ঢোকে। অন্য ফ্লোরগুলোর তুলনায় 5th ফ্লোরে একটু বেশিক্ষণ দাঁড়ালাম।
প্রায় মিনিট খানেক দাঁড়ানোর পর যখন কেউ ঢুকলো না, তারপর দরজা বন্ধ করে দিলাম। মনে মনে বেশ একটা বিজয়ীর গর্ববোধ করছিলাম। সেই সাথে সৈকতকে কয়েকটা গালাগালিও করে দিলাম। দরজা বন্ধ হতেই একটা অদ্ভুত ফন্দি এলো মাথায়। আর সঙ্গে সঙ্গে গেমের নিয়মের বাইরে একটা কাজ করে ফেললাম। ফার্স্ট ফ্লোরের সুইচ না টিপে গ্রাউন্ড ফ্লোরের সুইচ টিপে দিলাম। ফন্দিটা হলো গ্রাউন্ড ফ্লোরে নেমে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে পেছন দিক দিয়ে সৈকতকে ভয় পাইয়ে দেব। লিফট নামতে লাগলো, কিন্তু ফোর্থ ফ্লোরে আসতেই লিফটটা থেমে গেল। অর্থাৎ কেউ ফোর্থ ফ্লোরের বাইরে লিফটের সুইচ টিপেছে। এত রাতে কেউ লিফটে উঠবে ভাবতে পারিনি আমি। দরজা খুলতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে, বয়স মোটামুটি 24 কি 25 হবে। কোনো কথা না বলে চুপচাপ ঢুকে এলো লিফটে। গায়ে একটা সবুজ রঙের হুডি আর নীল রঙের জিন্স। হুডির ক্যাপটা নামানো, কিন্তু তার খোলা চুলগুলো এমন ভাবে মুখের চারপাশে ছিল যে ভালোভাবে দেখা গেল না তার মুখটা। লিফটে ঢুকে এক কোণে সে দাঁড়ালো, তাতে তার মুখটা আরো ঢাকা পড়ে গেল। মেয়েটাকে আগে কখনো ফ্ল্যাটে দেখিনি বলে মনে পড়লো না, কারণ ফোর্থ ফ্লোরে সবাই আমার চেনা। হয়তো অন্য ফ্লোরে কোনো বাসিন্দা। লিফট আবার নামতে লাগলো, কিন্তু সেকেন্ড ফ্লোর আসতেই আবার থেমে গেল সেটা। অথচ সে বা আমি কেউই মাঝপথে সেকেন্ড ফ্লোরের সুইচটা টিপিনি। দরজা খুলতে দেখি বাইরে কেউ নেই। তাহলে লিফটটা থামলো কেন? হঠাৎ দেখি মেয়েটা আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লিফটের বাইরে পা রাখতেই আমি আচমকা তাকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আপনি কি এই ফ্লোরেই থাকেন? সে এক মুহূর্ত থমকালো, মুখে কিচ্ছু বলল না, আমার দিকে ফিরেও তাকালো না। তারপর অন্ধকারের মধ্যে হেঁটে চলে গেল। লিফটের দরজা বন্ধ হতেই আবার নামতে লাগলো। এবার আর কোথাও থামলো না লিফট, সোজা গ্রাউন্ড ফ্লোরে এসে থামলো। বাইরে বেরোতেই এক ঝলক গরম হাওয়া মুখে এসে লাগলো। ব্যাপারটা এতটাই অস্বাভাবিক যে মুহূর্তের মধ্যে থমকে গেলাম। শীতকালে গরম হাওয়া এলো কোথা থেকে? মনের ভুল ভেবে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। চারিদিকে এক আশ্চর্য রকমের ঘুটঘুটে অন্ধকার, অথচ এত অন্ধকার থাকার কথা নয়। ফ্ল্যাটে ঢোকার মুখের আলোটা সব সময় জ্বলে, সারা রাত জ্বলে। সেটা তোরা তো দেখেছিস সেটা। সে আলোর কিছুটা অন্তত চোখে পড়বে। এই যে পুরো কুপকুপে অন্ধকার। কোয়ার্টারে সুব্রতদা প্রায় 12টা অবধি জেগে গেটের মুখে বসে থাকে। তাহলে কি সে কোনো কারণে আলো নিভিয়ে চলে গেছে? আমি কয়েকবার সুব্রতদার নাম ধরে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। উপায় না দেখে শেষমেশে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, আর সঙ্গে সঙ্গে বুকটা ধরাস করে উঠল। সামনে কয়েক পা দূরে দেওয়ালে মোবাইলের আলো পড়ার কথা, কিন্তু সেখানে কিচ্ছু নেই। আমার সামনে কোনো দেওয়াল নেই, মোবাইলের আলো যেন হারিয়ে গেছে। ডান দিকে বা দিকে আলো ঘোরাতে দেখি সেখানেও কোনো রকম আলো নেই, পুরো অন্ধকার। কোথাও দেওয়ালের কোনো চিহ্ন মাত্র নেই। এমনকি পেছনে ঘুরতে দেখি লিফটের দরজাও উধাও। আমি যেখানে আছি সেখান থেকে বাদিকে কয়েক পা গেলেই ফার্স্ট ফ্লোরের সিঁড়ি পড়ার কথা। সেখানে ছুটে গেলাম আমি, কিন্তু সেখানে সিঁড়ির কোনো চিহ্ন মাত্র নেই। আমার মাথাটা ঘুরে গেল, এ কোথায় এসে পড়লাম আমি? এরকম গাঢ় অন্ধকার আমি এর আগে কখনো কোথাও দেখিনি। চারপাশে একটা অসম্ভব গুমোট পরিবেশ। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার ডান দিক বা দিক সামনে পেছনে পুরো অন্ধকার। মোবাইলের আলো যেন সেই অন্ধকারকে আরো বাড়িয়ে তুলেছিল। এর মধ্যে হঠাৎ একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। ধপ ধপ করে একটা শব্দ, যেন কেউ ভারী পা ফেলে এগিয়ে আসছে। আওয়াজটা এতই গম্ভীর
যে বিশাল বড় আকৃতির কিছু না হলে এরকম আওয়াজ হতে পারে না। আর সেই সাথে নাকে এলো একটা অদ্ভুত পোড়া গন্ধ, অনেকটা মাংস পোড়া দুর্গন্ধের মতো। আমার নাক জ্বলে যেতে লাগলো সেই গন্ধে। 4-5 মিনিট উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালাম আমি, কিন্তু বেরোনোর কোনো পথ পেলাম না। শেষ পর্যন্ত মেঝেতেই বসে পড়লাম। মেঝেটাও দেখি গরম। যত সময় যাচ্ছে চারপাশটা গরম ভাবটা যেন বেড়ে চলেছে, আর সেই শব্দটা যেন ক্রমশ আমার দিকে এগিয়ে চলে আসছে, আর সেই সঙ্গে গন্ধটাও বেড়ে যেতে লাগলো। এরপর আর হিমাদ্রির কথা শোনা গেল না। তার বদলে শেষ 10 সেকেন্ড যে শব্দটা শুনলাম সেটার কথা হিমাদ্রির মুখেই শুনেছি। একটা গম্ভীর অথচ জোরালো আওয়াজ যেন বহুদূর থেকে ভেসে আসছে, যেন 100টা হাতি একই সঙ্গে এক তালে পা ফেলে এগিয়ে আসছে। ঠিক 1 সেকেন্ড পর পর আওয়াজটা হয়ে চলেছে। আওয়াজটা কিসের তা বুঝতে পারলাম না। 10 সেকেন্ড পর অডিওটা শেষ হয়ে গেল। দ্বিতীয় অডিওটা চালাতেই একটা প্রবল উত্তেজিত কণ্ঠ আমার রক্ত জল করে দিল। আমি সব বুঝতে পেরেছি। এই অন্ধকার, চারপাশের আগুনের মতো গরম হাওয়া, চারপাশের গোঙানি, আর্তনাদ, সেই পায়ের শব্দ, সেই পোড়া গন্ধ, এসবের মানে আমি এখন সব বুঝতে পেরেছি। এসব জিনিস এতদিন শুধু গল্পে পড়েছি আমি। এসব যে সত্যি হতে পারে এসব আমার ধারণা ছিল না। লিফটে সেই মেয়েটা, আমি বুঝতে পেরেছি এখন। ও মানুষ নয়, ও এ জগতের দূত। আমি তার সাথে কথা বলায় সে আমাকে এই জগতে নিয়ে এসেছে। একটু আগেই মোবাইলের আলোয় তাকে দেখলাম। আমার কয়েক হাত সামনে দাঁড়িয়ে ছিল সে, সেই একই পোশাক যেমনটা লিফটে দেখেছিলাম। শুধু তখন যেটা দেখতে পাইনি, এখন সেটা দেখতে পেলাম। তার মুখ, কি বিভৎস সেই মুখ! হলদেটে ফ্যাকাশে একটা মুখ, মুখের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত আর পোড়া দাগ, আর সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ দুটো। সেখানে মণি বলে কিচ্ছু নেই, পুরোটাই নিরেট কালো। মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম, আর তারপরেই অন্ধকারে হারিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ গলায় বিভৎস খিলখিলে হাসি ভেসে এলো আমার সামনে। আর পারছি না, মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর জানিস তো কয়েকটা মিনিট মাত্র। ওই যে আসছে, তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এখন জানিস অনেক আগের চেয়ে স্পষ্ট। অনেক কাছে চলে এসেছে এখন এসে আমার। এখন প্রথম অডিওটার শেষে যে ভারী আওয়াজটা শুনেছিলাম সেটা আবার শুনতে পেলাম। এখন আওয়াজটা আরও বেশি স্পষ্ট, আরও জোরালো। হিমাদ্রির কথা শেষ হওয়ার পর দেখি অডিওটা তখনও শেষ হয়নি। আমি কানের খুব কাছে নিয়ে সেটা শুনতে লাগলাম। সেই আওয়াজটা তখনও হয়ে চলেছে, ঠিক 1 সেকেন্ড অন্তর অন্তর।
হঠাৎ সেই আওয়াজ ছাপিয়ে একটা রক্ত জল করা মেয়েলি হাসি আমার কানে তালা লাগিয়ে দিল। আওয়াজটা এতটাই আচমকা হলো যে ফোনটা আমার হাত থেকে ছিটকে বিছানায় পড়ল। মাত্র 5-6 সেকেন্ড শোনা গেল সেই হাসির শব্দ, তারপর সব চুপ। কয়েক মিনিট চুপচাপ বসে রইলাম। উত্তেজনায় আমার হাত পা কাঁপছিল, মাথা ঝিমঝিম করছিল। এখন শুধু বাঁ কান নয়, ডান কানটাও প্রচণ্ড গরম হয়ে উঠেছে। কি করব সেই মুহূর্তে বুঝে উঠতে পারলাম না। একবার ঘটনাগুলোকে মনের মধ্যে পরপর সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। সৈকত ফোন করার পর থেকে যা যা শুনলাম আর অডিওতে যা যা শুনেছি সবগুলো সাজিয়ে নিতে লাগলাম এক এক করে। আর সেটা করতে গিয়ে যেই চিন্তাটা আমার মনে ধাক্কা খেলো তাতে আমার সমস্ত স্নায়ু একসঙ্গে অবশ হয়ে গেল। মনে হলো ঘরের গুমোট ভাবটা এক নিমেষে যেন শতগুণ বেড়ে গেল। যে চিন্তাটা আমার মনে এলো অন্য সময় হলে হয়তো সেটা আমার মাথাতেই আসতো না, কিন্তু গত 15 মিনিট ধরে শোনা বিভিন্ন ঘটনাগুলো মনের মধ্যে বিড়বিড় করতেই একটা জায়গায় এসে আমার মন আমাকে থামতে বাধ্য করলো। এক ঝটকায় ফোনটা তুলে নিয়ে সৈকতকে কল করলাম। 4 বার রিং হওয়ার পর সৈকতের গলা শোনা গেল। হ্যাঁ বল। তুই কোথায়? এই তো আমি ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি, লিফটের সামনে। তুই কি পাগল হয়ে গেছিস? এখনো ওখানে দাঁড়িয়ে আছিস? উত্তেজনায় আমার গলা কাঁপতে লাগলো। শিগগির ঘরে যা, আর এক মুহূর্তও দাঁড়াবি না। কিন্তু হিমাদ্রি। যা বলছি তাই কর, নো কোয়েশ্চেন্স নাও। হিমাদ্রির কথা পরে বলছি, এখন যত তাড়াতাড়ি সম্ভব নিজের ঘরে যা, কুইক কুইক। আর হ্যাঁ, হিমাদ্রিকে খোঁজার জন্য ভুলেও গ্রাউন্ড ফ্লোরে নামবি না, মনের ভুলেও না। কিন্তু কেন? যা বলছি সেটা কর। আমার গলার স্বর এক ধাপে অনেকটা চড়ে গেল। আচ্ছা ঠিক আছে। ফোনটা কানে ধরে রইলাম। ঘরের নিস্তব্ধতা ভেদ করে নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি যেন। ওপাশ থেকে দ্রুত সিঁড়ি দিয়ে ওঠার শব্দ কানে আসতে লাগলো। মিনিট খানেক পর আবার সৈকতের গলা শোনা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। ঘরে ঢুকেছিস? হ্যাঁ। দরজা লক করেছিস? হ্যাঁ, কিন্তু ঘরের লাইটগুলো কেন জ্বলছে না কে জানে। আবার লোডশেডিং হলো নাকি? লোডশেডিং? না তো, আমার ঘরে ইন্ডিকেটর জ্বলছে। বোধহয় তোর ঘরের ফিউজ উড়ে গেছে। যাই হোক, ওসব ছাড়। তুই এখন মন দিয়ে আমার কথাগুলো শোন। বল। হিমাদ্রি এখন জীবিত না মৃত তা জানি না, তবে এটুকু বলতে পারি ও এখন আমাদের জগতে নেই। মানে কি বলতে চাইছিস তুই? অডিওটা শুনেছিস যখন, মানেটা তোর কাছেও স্পষ্ট হওয়ার কথা। মানে দাঁড়া দাঁড়া, তার মানে তুই বলতে চাইছিস লিফটে হিমাদ্রি যে মেয়েটাকে দেখেছিল সেই নিয়ে গেছে তার জগতে? এই দাঁড়া 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 দাঁড়া, আমার সব গুলিয়ে যাচ্ছে, আমার সব গুলিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, কিন্তু গেমের নিয়ম তো বলে তাকে 5th ফ্লোরে দেখতে পাওয়া যায়। হিমাদ্রি তো ওকে 4th ফ্লোরে দেখেছিল। সে উত্তর আমার কাছে নেই, তবে এখন যেই প্রশ্নটা করব সেটা খুব মন দিয়ে শুনবি আর ভেবে চিনতে উত্তর দিবি। কি? নীলাঞ্জনাকে যখন তুই সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখেছিস তখন কি ওর গায়ে সবুজ রঙের হুডি আর নীল রঙের জিন্স পরা ছিল? ঠিক খেয়াল নেই। হ্যাঁ হ্যাঁ, সবুজ রঙের হুডি ছিল এইটুকু আমার মনে আছে, জিন্সের কথা মনে নেই। কেন বলতো? ওর চুলগুলো কি খোলা ছিল? ওর হুডির ক্যাপটা কি নামানো ছিল? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু কিন্তু তুই জানলি কি করে? সৌমেন, তার মানে তুই বলতে চাইছিস তুই যা ভাবছিস ঠিক সেটাই। কিন্তু এ কি করে সম্ভব? একটা কথা মনে আছে তোর সৈকত? সেদিন তোর ঘরে বসে আলোচনার সময় তুই আমাকে একটা কথা বলেছিলি। কি? অন্য জগৎ থেকে আসা সেই মহিলা মাঝে মাঝে পরিচিত মানুষের ছদ্মবেশে আসে, যেটা আরও বেশি ডেঞ্জারাস। খেয়াল করে দেখ, অডিওতে আছে হিমাদ্রির দেখা সেই মেয়েটা 2nd ফ্লোরে নেমে গেছিল, আর তুই নীলাঞ্জনাকে 2nd ফ্লোরের সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখেছিস। সময়টাও মোটামুটি এক। ব্যাপারটাকে কোইন্সিডেন্স বলা যায় না মোটেই। এবার বুঝলি তো কেন গ্রাউন্ড ফ্লোরে নামতে বারণ করেছিলাম তোকে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না।
হ্যালো সৈকত, হ্যালো হ্যালো সৈকত, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যালো। সৌমেন, দাঁড়া 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 দাঁড়া, কোথাও একটা ভুল হচ্ছে আমার। কোথাও একটা ভুল হচ্ছে, সাংঘাতিক ভুল। কি বলছিস তুই সৈকত? কোন ভুলের কথা বলছিস? জানি না রে, আমি জানি না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে এখন আমি আমার ঘরে বসে নেই। হোয়াট? তোর মাথার ঠিক আছে সৈকত? কি সব বলে যাচ্ছিস তখন থেকে? বুঝতে পারছি না, তবে হঠাৎ খুব গরম লাগছে। মনে হচ্ছে ঘরের টেম্পারেচার বেড়ে গেছে, আর একটা অদ্ভুত পোড়া গন্ধ পাচ্ছি কোথা থেকে যেন। চারপাশে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। আমার ঘরের খাট, চেয়ার, টেবিল, সোফা কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব কিছু অন্ধকার। তোর সাথে কথা বলার সময় খেয়াল ছিল না আমার। এখন মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখছি পুরো অন্ধকার, কোথাও কিচ্ছু নেই, সব ফাঁকা, অন্ধকার। চারপাশটা পুরো অন্ধকার। আমার মনে হচ্ছে ঘরটায় কেউ আছে, আমার আশেপাশে ঘুরছে সে। সৌমেন, আমার মনে হচ্ছে আমি হারিয়ে গেছি। আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না, আমি জানি না কোথায় আছি। সৌমেন, আমার মনে হয় আমি আর ফিরে আসতে পারবো না ভাই। এখানে আমি সারা জীবন বন্দী হয়ে থাক। সৈকতের কথাগুলো আচমকা থেমে গেল। তার বদলে বিপ বিপ করে একটা অদ্ভুত যান্ত্রিক আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি বার কয়েক জোরে জোরে সৈকতের নাম ধরে হ্যালো হ্যালো বলে উঠলাম। কোনো লাভ হলো না। হঠাৎ সেই যান্ত্রিক শব্দটা থেমে গিয়ে একটা অন্য শব্দ কানে আসলো। শব্দটা আমার চেনা। কিছুক্ষণ আগেই সেটা শুনেছি হিমাদ্রির অডিওতে। একটা ভারী কিছু এগিয়ে আসার শব্দ। সৈকতের শেষের কথাগুলোর অর্থ হঠাৎই আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠল। প্রথমবার ফোন করার সময় সৈকত কিছু একটা কথা আমার কাছে গোপন করে গেছে। এমন একটা কথা যেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতই হোক ও আমাকে বলেনি বা বলতে চায়নি। চরম আতঙ্কে একটা প্রশ্ন বেরিয়ে এলো আমার মুখ থেকে। সৈকত, তুই কি একবারও নীলাঞ্জনাকে পেছন থেকে দেখেছিলি? আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে ওপাশ থেকে সেই ভারী পায়ের আওয়াজ ঝাঁপিয়ে আমার সারা শরীর কাঁপিয়ে দিয়ে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বরে রক্ত জল করা একটা মেলি হাসির শব্দ ভেসে এলো। সেই একই হাসির শব্দ যা কিছুক্ষণ আগেই হিমাদ্রির অডিওতে শুনেছি। আর তারপরেই সব নিস্তব্ধ, সব চুপ। ফোনটা আমার অজান্তেই হাত থেকে খসে পড়ল বিছানার ওপর।